4টা গ্রুপে মোট 24টা প্রশ্ন থাকে, তোমরা জানো। এর মধ্যে প্রতি গ্রুপ থেকে 5টা অ্যান্সার করতে হয়, টোটাল 20টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। মার্কস থাকে 3.5, টোটাল 70 থাকে এসএকিউ তে। নভেম্বর 2018 ফার্স্ট কোশ্চেন ছিল কি, মেনশন দি ফ্যাক্টরস দ্যাট ক্যান ডিটারমাইন দ্য চয়েস অফ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। মানে আমি একটা পেশেন্ট আসলো আমার কাছে, আমি তাকে একটা মেডিসিন দিব, এখন কোন রুটটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যদি ইমার্জেন্সি কন্ডিশন হয় অবশ্যই তাকে আমার ইন্টারভেনাস কোনো ড্রাগ দিতে হবে, কিংবা পেশেন্টের ক্রনিক ডিজিজ তখন কি দিব, বেটার হবে যে ওরাল ড্রাগ দেওয়া। আবার ধরো পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, ইনসুলিন দিব, এক্ষেত্রে আমি সাবকিউটেনিয়াস রুটটা চয়েস করব। কিংবা কোনো পেশেন্ট আসলো আই ডিজিজ, কনজাংটিভাইটিস বা গ্লুকোমা নিয়ে, তখন আমি অকুলার ড্রপ দিব। এই কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমি ড্রাগের রুটটা চুজ করি। এখানে কিছু পয়েন্ট আছে, যেমন ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ। তোমরা একটু পাশে লিখে নাও, ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস কিভাবে রুটকে ইনফ্লুয়েন্স করে। এটা হলো ধরো কিছু ড্রাগ আমরা ওরালি দিতে পারি না। এই প্রশ্নটা আমি ক্লাসে বারবার বলি যে কেন আমরা কিছু ড্রাগ ওরালি দিতে পারি না, এক্সাম্পল সহ এক্সপ্লেইন করো। যেমন বেনজাইল পেনিসিলিন, আমি যদি বেনজাইল পেনিসিলিন ওরালি দেই, এটা হলো একটা অ্যাসিড লেবাইল ড্রাগ। কি হবে, আমাদের গ্যাস্ট্রিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটা দিয়ে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে বেনজাইল পেনিসিলিন, সেটার কোনো মানে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে না। সো বেনজাইল পেনিসিলিন এই অ্যাসিড লেবাইল প্রপার্টিস এর জন্য এটা আমি ওরালি দিতে পারবো না, আমার তখন এটা ইনজেক্টেবল ফর্মে দিতে হবে। এটাই হলো ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস। আবার ধরো ইনসুলিন, ইনসুলিন কি, এটা হলো প্রোটিন ইন নেচার একটা হরমোন। এই যে দেখো ডায়াবেটিস মেলাইটাসের হার দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু ইনসুলিনটা ওরালি দিলে পেশেন্টের জন্য কত ভালো হতো না, জাস্ট একটা ট্যাবলেট নিয়ে নিত। কিন্তু পেশেন্টকে প্রতিদিন ইনজেকশন নিতে হচ্ছে, কত পেইনফুল একটা ব্যাপার। কিন্তু ইনসুলিনটা তবু আমি ওরালি দিতে পারবো না, যেহেতু এটা একটা প্রোটিন হরমোন। আমি যদি ওরালি দেই, আমাদের যে প্রোটিওলাইটিক এনজাইম আছে সেটা দিয়ে ইনসুলিনটা ভেঙে যাবে, ডাইজেস্ট হয়ে যাবে, সেটা আর কোনো কাজ করবে না। তাহলে ইনসুলিনের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস হলো প্রোটিন ইন নেচার, এই জন্য আমরা ওরালি দিব না। আবার ধরো আমরা পড়েছিলাম যে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক গুলি হাই মলিকুলার ওয়েট ওয়াটার সলিউবল কম্পাউন্ড, ওটা যদি আমি ওরালি দেই সেটা অ্যাবজর্ব হবে না। কোনো ড্রাগ যদি অ্যাবজর্পশন না হয়, অ্যাবজর্ব হবে খুবই লিস্ট অ্যামাউন্ট, ওটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট না। তখন কি করতে হবে, আমার অ্যামাইনো গ্লাইকোসাইডটা আমার প্যারেন্টারাল রুটে দিতে হবে, ইনজেক্টেবল রুটে দিতে হবে। তো পরীক্ষা যখন লিখবে, যেহেতু এটাতে 3.5 আছে, তোমরা ইলাবোরেটলি লিখবে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ, এক্সাম্পল দিবে কেন বেনজেল পেনিসিলিন ইনসুলিন অ্যামাইনো গ্লাইকোসাইড আমরা ওরালি দিতে পারি না, বা হেপারিনও ওরালি দিতে পারি না। এটা হলো মিউকোপলিস্যাকারাইড, তাও আমাদের ভেঙে যাবে। নেক্সট আসো সাইট অফ অ্যাকশন। এটা যেটা বললাম, ধরো আমাদের পেশেন্ট আসলো কনজাংটিভাইটিস নিয়ে, আমার ড্রাগটা তো চোখে কাজ করতে হবে, সো আমরা অকুলার ড্রপ দিব। অথবা পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা, বেটার হলো আমরা তাকে ইনহেলার দিব, যে সরাসরি সাইট অফ অ্যাকশনে যাবে। অনসেট অফ অ্যাকশন, যখন আমার র্যাপিড অনসেট অফ অ্যাকশন লাগবে তখন আমি প্যারেন্টারাল রুটে দিব। আবার ধরো যখন পেশেন্ট ইমার্জেন্সি কন্ডিশনে নেই, মানে ক্রনিক ডিজিজ, তখন আমি কি করব, ডিলেড অনসেট হলেও সমস্যা নেই, তাকে আমি ওরাল ড্রাগ গুলি দেবো। প্রোলংগেশন অফ ইফেক্ট, আমরা জানি যে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার ড্রাগ দেওয়াচ্ছে, যদি আমি সাবকিউটেনিয়াসলি কোনো ড্রাগ দিই সেটা স্লো অ্যান্ড সাস্টেইন রিলিজ হবে, ইফেক্টটা প্রলং হবে সাবকিউটেনিয়াস রুটে। এই জন্য ইনসুলিন, হেপারিন এগুলি আমরা সাবকিউটেনিয়াস রুটে দিই প্রলং ইফেক্ট পাওয়ার জন্য। আবার ধরো আমরা যে কন্ট্রাসেপটিভস গুলি পড়েছি, নরপ্ল্যান্ট,
যে সাবকিউটেনিয়াস ইমপ্ল্যান্ট, সেগুলিও কিন্তু ড্রাগটার ইফেক্টটা যাতে আমরা লং টাইম পাই, 3 মাস পাই, সেজন্য ওই সাবকিউটেনিয়াস ডিভাইস দেওয়া হয় অ্যাডভার্স ইফেক্ট মিনিমাইজ করার জন্য অথবা প্রিভেন্ট করার জন্য। যেমন আমি যদি সালবিউটামলটা ওরালি দিই, এটা কিন্তু অনেক অ্যাডভার্স ইফেক্ট করবে, প্যালপিটেশন, ট্রেমর করবে। দেখবে যেসব পেশেন্ট অ্যাজমার জন্য সালবিউটামলটা ওরালি খায়, ওদের সবসময় একটা ট্রেমর থাকে, পালস রেটটা হাই থাকে। এতে ভালো হয় আমি যদি সালবিউটামলটা ইনহেলার হিসেবে দেই পেশেন্টকে, সরাসরি সাইট অফ অ্যাকশনে যাবে আর সিস্টেমিক সাইড এফেক্টটা কম হবে। তাহলে এই 5টা পয়েন্ট ইলাবোরেট করবে, যেহেতু এটাতে 3.5 মার্কস। এক্সাম্পল গুলি মনে থাকবে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। এনলিস্ট টার্গেটস অফ ড্রাগ অ্যাকশন ইন হিউম্যান বডি। যেহেতু হিউম্যান বডি বলেছে, সো তোমরা এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল লিখতে পারবে না, যে ব্যাকটেরিয়ার ড্রাগ অ্যাকশনের টার্গেট গুলি লিখতে পারবে না। Discuss with example the modulation of ion channel through ligand-gated ion channel coupled receptor. আমরা পড়েছিলাম যে রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন গুলি 4 ভাবে হয়: আয়ন চ্যানেল রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ, জি প্রোটিন কাপল রিসেপ্টর আর ডিএনএ লিংক রিসেপ্টর। এখানে আয়ন চ্যানেলটার একটা ফিগার দিবে আর ডেসক্রিপশনটা দিবে। মেইনলি ড্রাগ অ্যাকশনের টার্গেট কি হিউম্যান বডিতে? আমাদের রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করা অথবা কোনো এনজাইমকে ইনহিবিট বা স্টিমুলেট করে কাজ করা, এগুলি হলো মেইন টার্গেট। স্পেসিফিক অ্যাকশন যখন ড্রাগটা করে রিসেপ্টর অথবা এনজাইমের সাথে বাইন্ড করে করে, আর যখন নন স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন ওভাবে কাজ করবে তখন কি করে? যেমন কেমিক্যাল রিঅ্যাকশন, চিলেশন, এটা আমরা পড়েছিলাম নন স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। তো স্পেসিফিক টার্গেটের মধ্যে রিসেপ্টর আর এনজাইমটা দিতে পারো। এটা একটা আয়ন চ্যানেল রিসেপ্টর। দেখো এটা হলো অ্যাসিটাইলকোলিনের নিকোটিনিক রিসেপ্টর। নিকোটিনিক রিসেপ্টর অফ অ্যাসিটাইলকোলিন হলো একটা আয়ন চ্যানেল রিসেপ্টর। আরো আছে যেমন গাবার রিসেপ্টর, ওগুলিও আয়ন চ্যানেল রিসেপ্টর। কি হয় যখন অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে, এটা একটা সোডিয়াম চ্যানেল, অ্যাসিটাইলকোলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এই সোডিয়াম চ্যানেলটা কি হয় ফিউ মিলি সেকেন্ডের জন্য ওপেন হয়, সোডিয়াম ভিতরে ঢুকে। আমরা জানি সোডিয়াম ঢোকা মানে কি ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়া, তার মানে ডিপোলারাইজেশনের জন্য তখন ইফেক্ট হবে, মাসেল কন্ট্রাক্ট হবে। ধরো এটা নিকোটিনিক রিসেপ্টরটা নিউরোমাসকুলার জাংশনে আছে, অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলো সোডিয়াম চ্যানেলের সাথে, সোডিয়াম এন্টার হলো, ডিপোলারাইজেশন হলো, অ্যাকশন পটেনশিয়াল হওয়ার কারণে মাসেল কন্ট্রাকশন হলো। এই এক্সাম্পলটা সুন্দর করে দিবে, সাথে এই ফিগারটা এঁকে দিবে। আর যদি এটা গাবা রিসেপ্টর হতো, এখানে কোন চ্যানেলটা থাকতো? গাবা রিসেপ্টর কোন চ্যানেলকে ওপেন করে? শহীদুল্লাহ বলো, গাবা রিসেপ্টর। এটা তো সহজ, আমরা অনেক পড়েছি। বেনজোডায়াজেপিনস ধরো বাইন্ড করলো গাবার একটা রিসেপ্টরের সাথে, কোন চ্যানেলটা ওপেন হবে? ডায়াজিপাম কোন চ্যানেলকে ওপেন করে? বারবিচুরেটস কোন চ্যানেলকে ওপেন করে? কোন আয়ন চ্যানেলকে? এটা তো সোডিয়াম। ফজলে রাব্বি মনে নাই বেনজোডায়াজেপিনস কোন চ্যানেলকে ওপেন করে কাজ করে? আসিফ মোস্তফা 05010। ক্লোরাইড চ্যানেলকে ওপেন করে। আর এখানে এক্সাম্পল দিবে দুইটা, নিকোটিনিক রিসেপ্টর অফ অ্যাসিটাইলকোলিন আর
বেনজোডাইজেপিন যে গাবার সাথে বাইন্ড করে কাজ করে। Enlist the anti-muscarinic drugs with their clinical uses. অ্যান্টিমাস্কারিনিক মানে অ্যাট্রোপিন গ্রুপের ড্রাগ, অ্যাট্রোপিন অ্যান্ড ইটস সাবস্টিটিউট। এটা কিন্তু ভাইবাতে খুব কমনলি জিজ্ঞেস করা হয় যে অ্যাট্রোপিন লাইক ড্রাগ গুলির ইন্ডিকেশন বলো। তখন বলতে হবে যে অ্যাট্রোপিন লাইক ব্রঙ্কোডাইলেটর, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক, অ্যাট্রোপিন লাইক অ্যান্টি-পার্কিনসন্স ডিজিজ ড্রাগ। তাহলে এখানে মেইনলি যদি তুমি ন্যাচারাল আর সিনথেটিক হিসেবে ভাগ করো, ন্যাচারাল হলো দুইটা, অ্যাট্রোপিন আর হায়োসিন। এগুলি আসে অ্যাট্রোপা বেলাডোনা থেকে, অ্যাট্রোপিন, হায়োসিন। আর সিনথেটিক অনেকগুলি আছে, স্কোপোলামিন, এগুলি হলো অ্যাট্রোপিন লাইক মাইড্রিয়াটিক, স্কোপোলামিন, হোমাট্রপিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিক্যামাইড। এগুলি কেন দেওয়া হয়? যাতে মাইড্রিয়াসিস হয়, অকুলার কোনো এক্সামিনেশন করার সময় মাইড্রিয়াসিস দরকার হয়। পিউপিল ডাইলেট হলে অপথ্যালমোস্কোপ দিয়ে ভিতরে দেখা যায় রেটিনা, অপটিক ডিস্ক। তাহলে এই চারটা হলো অ্যাট্রোপিন লাইক মাইড্রিয়াটিক্স, স্কোপোলামিন, হোমাট্রপিন। দেখো সবগুলি শেষে INE আছে, স্কোপোলামিন, হোমাট্রপিন, কারণ এগুলি অ্যালকালয়েড থেকে আলাদা করা। সাইক্লোপেন্টোলেট, ট্রপিক্যামাইড, এগুলি যেহেতু একটু সিনথেটিক, এর জন্য কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে এই দুটাতে INE নাই। এখানে আছে ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড, টায়োট্রপিয়াম। এই দুটা কোন ইন্ডিকেশনে ব্যবহার করা হয় বলতো? ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড, কথা বলে না কেন কেউ? ব্রঙ্কোডাইলেটরে। হ্যাঁ, ব্রঙ্কোডাইলেটর হিসেবে ব্যবহার করা হয়। গুড। পাইরেনজেপিন, টেলেনজেপিন, এগুলি অ্যান্টিস্পাজমোটিক হিসেবে ব্যবহার করা হয়, মানে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন কমায়। আরো আছে প্রোপেনথেলিন, গ্লাইকোপাইরোলেট, ডাইসাইক্লোমিন, বেঞ্চট্রপিন, প্রোসাইক্লিডিন। প্রোসাইক্লিডিনটা হলো যখন তোমার ড্রাগ ইনডিউস পার্কিনসন ডিজিজ হয়, তখন এই প্রোসাইক্লিডিনটা ব্যবহার করা হয়। এটা আমরা পড়বো, এটা নেক্সট একটা কোশ্চেন আসছে। এটা হলো অক্সিবিউটাইনিন, টলটেরোডিন, ডেরিফেনাসিন আর সলিফেনাসিন। এগুলি ব্যবহার করা হয় ইউরিনারি ইনকন্টিনেন্সে। এটা M3 রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট। এই চারটার নাম মনে রেখো। এখন দেখবে যে ইউকল 2 বা কোনো ইনকন্টিনেন্সের জন্য বা প্রোস্টেটিক হাইপারট্রফির জন্য পেশেন্টকে ইউকল 2 দেওয়া হয়, তখন দেখবে যে ওটা অক্সিবিউটাইনিন অথবা টলটেরোডিন গ্রুপের ড্রাগ, যাতে তোমরা চিনতে পারো যে এটা মাস্কেরেনিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই জন্য এই ড্রাগগুলি মনে রাখতে হবে। এখন কিন্তু এটা কমন একটা প্রেসক্রাইবড ড্রাগ। আর ইন্ডিকেশন কি কি আছে? ইন্ডিকেশনস অফ অ্যাট্রোপিন অ্যান্ড অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট। ওপিসি পয়জনিং, আমরা জানি যে ওপিসি পয়জনিং এ অ্যান্টাগনিস্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যাট্রোপিন, আর অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করা হয় জালিডক্সিন। অ্যাজ এ মাইডিয়াটিক্স, মোশন সিকনেসে ব্যবহার করা হয়, পার্কিনসন্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, COPD। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যাট্রোপিন দেওয়া হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশন, আর্জ ইনকন্টিনেন্স, এখানে দেওয়া হয় এই ড্রাগগুলি, অক্সিবিউটানিন, টলটেরোডিন। Enlist the euglycemics used in diabetes mellitus. পরে যে দুজন আসলে, ফারহান আর রলিলিভেন, অন্তরা, পড়েছিলে তোমরা নভেম্বর 2018 এর প্রশ্নটা?
এখন ঘরে বসে আরামে ক্লাস করা যায়, তোমরা ক্লাস করতে চাও না কেন? ঠিক আছে, এনলিস্ট ইউগ্লাইসেমিক এজেন্ট। ইউগ্লাইসেমিক মানে যে এজেন্ট গুলি হাইপোগ্লাইসেমিয়া করবে না, মানে তোমার হাইপারগ্লাইসেমিয়া আছে ওটাকে নর্মাল করবে, নর্মালের চেয়ে কমাবে না, মানে হাইপোগ্লাইসেমিক শক বা হাইপোগ্লাইসেমিয়া হবে না। মেকানিজম অফ অ্যাকশন অফ সালফোনাইল ইউরিয়া। ইউগ্লাইসেমিক কি কি আছে? বাইগুয়ানাইডস এর মধ্যে আছে মেটফরমিন, থায়াজোলিডিনেডিওনস এর মধ্যে আছে পায়োগ্লিটাজন আর রোসিগ্লিটাজন। এগুলি সব ইউগ্লাইসেমিক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই ড্রাগগুলি আসলে তুমি অ্যাডভার্স ইফেক্টে হাইপোগ্লাইসেমিয়া দিতে পারবে না, কিন্তু যদি আসে সালফোনাইল ইউরিয়ার অ্যাডভার্স ইফেক্ট তখন 1 নম্বরে হাইপোগ্লাইসেমিয়া দিতে হবে। আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরস এর মধ্যে আছে অ্যাকারবস আর মেগলিটল। ইনক্রেটিং মিমেটিক, মানে এগুলি ইনক্রেটিং কে বাড়ায়, ইনক্রেটিং আমাদের ইনসুলিন রিলিজ করায়, ব্লাড সুগারটাকে নর্মাল রাখে। এক্সিনেটাইড, ভিলডাগ্লিপটিন আর সিটাগ্লিপটিন। ভিলডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, এক্সিনেটাইড, এই 4 গ্রুপের ড্রাগকে আমরা ইউগ্লাইসেমিক এজেন্ট বলি। দেখবে এন্ডোক্রাইনের মধ্যে প্রতি বছরই প্রায় ডায়াবেটিস মেলাইটাস থেকে একটা কোশ্চেন রিপিট হয়, একটা প্রশ্ন আসে, ভালো করে পড়বে। সালফোনাইল ইউরিয়া কিভাবে কাজ করে, ফিগারটা দেবে আর ফ্লোচার্ট অনুযায়ী লিখবে যে সালফোনাইল ইউরিয়া পটাশিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করে, পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে, যার কারণে ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশনের জন্য ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। এই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে এক্সোসাইটোসিস হয়ে ইনসুলিন রিলিজ হয়। সালফোনাইল ইউরিয়া গুলি হলো ইনসুলিন সিক্রেটোগগ, মানে ওরা ইনসুলিনের রিলিজটাকে বাড়ায়, তারপর ইনসুলিন যে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায়। এই জন্য সালফোনাইল ইউরিয়া দিলে হাইপোগ্লাইসেমিয়া। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট আর বায়োঅ্যাভেলেবিলিটি এন্ড বায়োইকুইভ্যালেন্স। এটা তো খুব সহজ, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট তোমরা জানো। অ্যাগনিস্ট কি করে, কাকে বলে অ্যাগনিস্ট? when a drug binds with, তার মানে অ্যাগনিস্টের অ্যাফিনিটি আছে। when a drug binds with a receptor and activate the receptor, binds করবে, activate করবে and subsequently produces pharmacological effect। 3টা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, বাইন্ড করবে রিসেপ্টরের সাথে, রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে আর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করবে। অ্যান্টাগনিস্ট কি করে, when a drug binds with a receptor but does not activate the receptor, মানে অ্যাফিনিটি আছে কিন্তু ইফিকেসি নেই, অ্যাক্টিভেট করলো না, আর কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করবে না, কিন্তু অ্যাগনিস্টকে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হওয়া থেকে প্রিভেন্ট করে রাখবে। অলসো প্রিভেন্ট অ্যান অ্যাগনিস্ট টু বাইন্ড উইথ দি রিসেপ্টর। এটা খুব সহজ, এই ডেফিনেশন থেকে তোমরা ডিফারেন্সটা দিবে। এখন আসছে বায়ো অ্যাভেলেবিলিটি কাকে বলে, এটা তো জানো। ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন following administration by any route। কোন রুটে ড্রাগ দিলে বায়োঅ্যাভেলেবিলিটি 100%? কোন রুটে ড্রাগ দিলে বায়োঅ্যাভেলেবিলিটি 100% হবে? ইন্টারভেনাসলি দিলে, কারণ ওটা সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে যাবে। মনে হচ্ছে আমি একাই ক্লাস করছি, কেউ কোনো অ্যান্সার করে না, রেসপন্স করে না। তোমরা কি অন করে রেখে চলে যাও, তারপর আবার 1 ঘন্টা পরে সে অফ করো? রেসপন্স করো না কেন? ডিসেম্বরের ফার্স্ট উইকে রুটিন দিবে, এখন এই সহজ সহজ প্রশ্নের উত্তরগুলি একদম ঠোঁটের আগায় এসে থাকতে হবে।
বায়ো ইকুইভ্যালেন্স, ধরো একটা ড্রাগ, একটা অ্যান্টি আলসারেন ড্রাগ বাজারে আছে, আরেকটা আনবে। তো যেটা একটা আইডিয়াল ড্রাগ, নতুন ড্রাগের সাথে সেটা কম্পেয়ার করে। টু রিলেটেড ড্রাগ প্রিপারেশন আর বায়ো ইকুইভ্যালেন্ট if they show comparable bioavailability and similar time to achieve peak blood concentration। নতুন একটা মলিকিউল আনবে, তার আগে ওই মলিকিউলটা কম্পেয়ার করে দেখতে হবে যে আগের মলিকিউলের মতো তার বায়োঅ্যাভেলেবিলিটি নাকি, আর সেম টাইমে পিক ব্লাড কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে পারে নাকি। এটাকেই বলে বায়ো ইকুইভ্যালেন্স। এটা ফার্মাসিউটিক্যাল কোশ্চেন, কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে বায়ো ইকুইভ্যালেন্স কাকে বলে। এটা হলো নিউ ড্রাগ মলিকিউলস বাজারে আনার আগে যে প্রিপারেশন গুলি অ্যাভেলেবল সেটার সাথে তার বায়োঅ্যাভেলেবিলিটি আর টাইম টু অ্যাচিভ দি পিক ব্লাড কনসেন্ট্রেশন, এই দুটার কম্পেয়ার করবে। যদি সমান সমান হয় বা কাছাকাছি হয়, বলবে যে এই দুটো ড্রাগ বায়ো ইকুইভ্যালেন্ট। Outline the principles that govern the rational use of medicine। রেশনাল মানে কি? যৌক্তিক। মেডিসিনের যৌক্তিক ব্যবহার, ঔষধের। আমাদের কি কি ভাবতে হবে? প্রথমেই ভাবতে হবে যে পেশেন্টের কি ওষুধটা লাগবে নাকি, এই চিন্তাটা সবার আগে মাথায় আসতে হবে। এখানে কিছু রুল ফলো করে, রুল অফ রাইট। রাইট মেডিসিন দিব রাইট পেশেন্টকে, রাইট টাইমে, আর রাইট ডোজের শিডিউল। রাইট টাইম মানে ডিউরেশন, এটাকে বলে রুল অফ রাইট। আরেকটা আছে সেইন ক্রাইটেরিয়া। কি বলে সেইন দিয়ে কি হয়? সেফটি, সেফটি, অ্যাফোর্ডেবিলিটি, নিড আর এফিকাসি। যে ড্রাগটা দিব পেশেন্টের জন্য সেফ কিনা, পেশেন্ট অ্যাফোর্ড করতে পারবে কিনা। ধরো তুমি যদি নিউ জেনারেশন অ্যান্টিহিস্টামিন গুলি দাও, ওগুলি কিন্তু খুব, ফেনাডিন, ফেক্সোফেনাডিন যেগুলি, এগুলি কিন্তু কস্টলি। এর যে পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে না পারে, তুমি তাকে হিস্টাসিন বা হিস্টামিন জাতীয় ওষুধ দিবে, ফার্স্ট জেনারেশন যেটা ডাইফেনহাইড্রামিন, তখন কিন্তু পেশেন্ট অ্যাফোর্ড করতে পারবে। এমন একটা ড্রাগ দিলে যে পেশেন্ট অ্যাফোর্ডই করতে পারে না, তখন দেখা গেল যে ডিজিজ কিওর হতে চেয়ে তার আবার ইকোনমিক প্রবলেম হয়ে গেল। পেশেন্টের নিড, ওই ওষুধটা পেশেন্টের দরকার নাকি, মানে আগে ভাবতে হবে পেশেন্টের জন্য ওষুধটা দরকার নাকি, আর ইফিকেসি, পেশেন্টের যে ডিজিজ সেটাতে এই ড্রাগটা ইফিকেসিয়াস নাকি সেটাও ভাবতে হবে। এই 7টা রুল পড়তে হয়, প্রিন্সিপালস বা রুল রেশনাল ইউজ অফ মেডিসিনে। এটার জেনারেল প্রিন্সিপালস আমরা পড়েছিলাম। মেক এ স্পেসিফিক ডায়াগনোসিস, যদি 3.5 থাকে একটু করে বর্ণনা দিয়ে দেবে। এখানে তো মনে হয় একটাই প্রশ্ন, আউটলাইন দি প্রিন্সিপাল, সো এগুলি তোমাদের ইলাবোরেটলি লিখতে হবে। কনসিডার দি প্যাথোফিজিওলজিক ইমপ্লিকেশনস অফ দি ডায়াগনোসিস, সিলেক্ট এ স্পেসিফিক থেরাপিউটিক অবজেক্টিভ। প্রথমে তো ডায়াগনোসিসটা স্পেসিফিক করতে হবে, তারপর ওই ডিজিজের প্যাথোফিজিওলজি। ধরো একটা পেশেন্টের জয়েন্ট পেইন, তুমি প্যাথোফিজিওলজি ভাবলে কেন জয়েন্ট পেইন হচ্ছে, ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলি রিলিজ হয়েছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন। তো তোমার স্পেসিফিক থেরাপিউটিক অবজেক্টিভ কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে যাতে সিনথেসিস না হয় সেটা এনশিওর করা। এটা হলো থেরাপিউটিক অবজেক্টিভ, টু রিডিউস দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন বা ইনফ্লামেটরি মেডিয়েটর। সিলেক্ট এ ড্রাগ অফ চয়েস, এখানে অনেকগুলি ব্যাপার থাকবে, যে পেশেন্টের সেম ক্রাইটেরিয়া, পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে নাকি, পেশেন্টের জন্য ওটা সেফ হবে নাকি, ইফিকেশিয়াস হবে নাকি, পেশেন্ট ওই ড্রাগটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি। ধরো প্রথমে আমরা কি দেই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এ প্রথমে একটা এনএসএআইড দিই, সিম্পল এনএসএআইড, ধরো আইবুপ্রোফেন বা ন্যাপটোজেন। ডিটারমাইন দি অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং রেজিমেন, কত দিনের জন্য আমরা দিব, পেশেন্টের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি,
অ্যাডভার্স ইফেক্ট হলে পেশেন্ট সেটা টলারেট করতে পারবে নাকি, কিংবা পেশেন্টের রেনাল ফেইলিওর আছে, তুমি এমন এনএসএড দিতে পারবে না যে নেফ্রোটক্সিসিটি করবে কিংবা পেশেন্টের হেপাটোটক্সিসিটি করবে। এই অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং রেজিমেনের জন্য পেশেন্টের একটা হিস্ট্রি নিতে হয়, রেনাল ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ আর হেপাটিক ডিজিজ আছে নাকি। ডিভাইস এ প্ল্যান অফ ফর মনিটরিং the drug action and determine an end point of therapy, যে আমি মনিটর করব আর মনিটর করে কি করব, এন্ড পয়েন্ট অফ থেরাপি, কখন আমি ড্রাগটা বন্ধ করব সেটাও আমার একটা প্ল্যান করতে হবে, পেশেন্টকে এডুকেট করতে হবে, প্ল্যান এ প্রোগ্রাম অফ পেশেন্ট এডুকেশন, যে জয়েন্ট পেইনটা যাতে কম হয় সেজন্য জেনারেল কিছু রুলস ও ফলো করবে। পটাশিয়াম লুজিং ডায়ুরেটিক্স কোনগুলি, ফুসেমাইড, থায়াজাইড, এগুলি কি করে পটাশিয়ামকে বের করে দেয়, হাইপোক্যালেমিয়া করে, এগুলিকে বলে পটাশিয়াম লুজিং ডায়ুরেটিক্স। কম্পেয়ার ফুসেমাইড এন্ড হাইড্রোক্লোরোথায়াজাইড। কম্পেয়ার করতে গেলে কি কি দেখবে, সাইট অফ অ্যাকশন। ফুসেমাইড লুপ ডায়ুরেটিক্স কোথায় কাজ করে, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে, আর থায়াজাইড কাজ করে ডিসিটিতে। ইফিকেসি, লুপ ডায়ুরেটিক্স গুলো হলো হাইলি এফিকেশিয়াস। ট্রান্সপোর্টার, কোন ট্রান্সপোর্টারকে ব্লক করে, তার মানে ওই লুপ অফ হেনলিতে যে কোন ট্রান্সপোর্টারটাকে ব্লক করবে, ও সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড, আর থায়াজাইড করবে সোডিয়াম ক্লোরাইড। ডিউরেশন অফ অ্যাকশন কার বেশি, ইন্ডিকেশন কি, অ্যাডভার্স ইফেক্ট, এই পয়েন্টগুলি ধরে ধরে ডিফারেন্স লিখবে, দেখবে অনেক বড় হবে, অনেক পয়েন্ট অ্যাড করতে পারবে। সাইট অফ অ্যাকশন, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিসিটি। কোন ট্রান্সপোর্টারকে ব্লক করে, সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টার, আর এটা হলো সোডিয়াম ক্লোরাইড ট্রান্সপোর্টার। ইফিকেসি লুপ ডায়ুরেটিক্স এর বেশি, কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ ইফিকেসিটা থায়াজাইডের বেশি। লুপ ডায়ুরেটিক্স গুলি মেইনলি ইডিমা কমায়, এটা দেখবে হার্ট ফেইলিওরের জন্য বা রেনাল ফেইলিওর, হেপাটিক ফেইলিওরের জন্য যে ইডিমা হয় তখন লুপ ডায়ুরেটিক্স দেওয়া হয়, আর থায়াজাইডটা দেওয়া হয় হাইপারটেনশনে, মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। লুপ ডায়ুরেটিক্স গুলি কিন্তু ক্যালসিয়ামের এক্সক্রিশন বাড়ায় আর থায়াজাইডটা কমায়, তার মানে থায়াজাইড হাইপারক্যালসিমিয়া করে। লুপ ডায়ুরেটিক্স গুলি জিএফআর কমে গেলেও ইফেক্টিভ। আবার লুপ ডায়ুরেটিক্স কি করে, অটোটক্সিসিটি করে, থায়াজাইড গুলি অটোটক্সিসিটি করে না। থায়াজাইড ডিসলিপিডেমিয়া করে, হাইপারগ্লাইসেমিয়া করে, লুপ ডায়ুরেটিক্স সেগুলি করে না। অ্যাডভার্স ইফেক্টের ডিফারেন্স গুলিও লিখবে। লুপ ডায়ুরেটিক্স এর অনসেট হলো র্যাপিড, ডিউরেশন কম, আর থায়াজাইডটা স্লো অনসেট, লং ডিউরেশন অফ অ্যাকশন। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট হেপারিন উইথ ওয়ারফেরিন। এখানেও পয়েন্ট গুলি আগে ঠিক করবে যে কি কি পয়েন্টের উপর দিবে। সোর্স কি, হেপারিনের সোর্স, ওয়ারফেরিনের সোর্স কি, হেপারিন আমরা জানি যে ন্যাচারাল, আর ওয়ারফেরিনটা সিনথেটিক। কোন রুটে দেই, হেপারিন দেই প্যারেন্টাল রুটে, ওয়ারফেরিন দেই ওরালি। মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করে, ডিউরেশন, অ্যান্টিডোট, হাইপারসেনসিটিভিটি কে বেশি করে, কে টেরাটোজেনিক। হেপারিনটা কি করে, অ্যান্টিথ্রম্বিন 3 এর সাথে বাইন্ড করে ওর ইফেক্টটাকে 1000 টাইম অ্যাক্সিলারেট করে।
আর ওয়ারফেরিন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিসকে ইনহিবিট করে। হেপারিন প্যারেন্টারাল দিব, ওয়ারফেরিন ওরালি দিব। হেপারিন প্রেগন্যান্সিতে সেফ, কিন্তু ওয়ারফেরিন টেরাটোজেনিক, আমি প্রেগন্যান্সিতে দিব না। হেপারিনের অনসেট র্যাপিড কিন্তু ডিউরেশন ব্রিফ। আবার দেখো ওয়ারফেরিন উল্টা, অনসেটটা স্লো কিন্তু প্রলং ডিউরেশন অফ অ্যাকশন। হেপারিন দিলে এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম মনিটর করতে হয়, আর ওয়ারফেরিন দিলে প্রথম দিন টাইম। কারণ আমরা জানি কি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনটা, 2, 7, 9, 10। 2 হলো প্রথম দিন, এই জন্য প্রথম দিন টাইমটা মনিটরিং করতে হয়। হেপারিনের অ্যান্টিডোট হলো প্রোটামিন। আর ওয়ারফেরিনের অ্যান্টিডোট হলো ভিটামিন কে। ডিফারেন্সটা পারবে আশা করি। enlist the drug used in glaucoma and explain their role, এটা কিন্তু প্রায় প্রতি পরীক্ষাতেই রিপিট হয়। একটা চার্ট দেখিয়েছিলাম, এটা হলো ক্যাটজাং এর টেবল 10.3। ড্রাগের নাম দেওয়া আছে, কিভাবে কাজ করে দেওয়া আছে, কি রুটে দেওয়া হয়। পলিনোমিমেটিক্স গুলি কি করে, অ্যাকুয়াস হিউমারের আউটফ্লোটাকে বাড়ায়। পাইলোকার্পিন, কার্বাকল, ফাইসোস্টিগমিন, ইকোথায়োফেট, আলফা অ্যাগনিস্ট ইনক্রিজ আউটফ্লো। ইপিনেফ্রিন আর ডিপিভেফ্রিন। ডিপিভেফ্রিন হলো ইপিনেফ্রিনের একটা প্রো ড্রাগ, এটা পরীক্ষার সময় একবার জিজ্ঞেস করেছিলেন এক্সটার্নাল এক্সামিনার। আবার আলফা 2 সিলেক্টিভ গুলি অ্যাকোয়াসের সিক্রেশনটাকেই কমাবে। অ্যাপটাক্লোনিডিন। বিটা ব্লকার গুলিও সিক্রেশন, সিক্রেশন মানে সিনথেসিস বা ফরমেশন। টিমোলোল, বিটা সোলোল, কার্টিওলোল এগুলি কি করবে, অ্যাকোয়াস হিউমারের সিক্রেশন কমায়। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরও সিক্রেশন কমায়। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ অ্যাকোয়াস হিউমারের আউটফ্লো বাড়ায়। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের নামগুলি মনে রাখবে, ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, ট্যাভোপ্রোস্ট। এই চার্টটা তোমরা বারবার দেখবে, ঠিক আছে, তাহলে তোমাদের মনে পড়বে। গ্লুকোমা নিয়ে কিন্তু অনেক রিটেনে অনেকবার এসেছে এটা। ডিসকাস দি রোল অফ গ্লুকোকর্টিকয়েড ইন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। ক্রনিক, enlist the inhalation glucocorticoid। আমরা গ্লুকোকর্টিকয়েডটাকে প্রিভেন্টর হিসেবে ব্যবহার করি। মেইনলি দুই ধরনের ড্রাগ ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্যবহার করা হয়, রিলিভার, প্রিভেন্টর। প্রিভেন্টর মানে প্রোফাইলেক্সিস হিসেবে, যাতে অ্যাজমার অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারে। কিভাবে করে, এটা হলো ব্রড অ্যান্টি ইনফ্লামেটরি ইফিকেসি আছে। আমরা কি জানি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর গ্লুকোকর্টিকয়েড হলো স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তার মানে এটা inhibit the production of inflammatory cytokines. Do not relax airway smooth muscle directly, but reduce the bronchial hyperreactivity and reduce the frequency of asthma exacerbation. কি করে, কর্টিকোস্টেরয়েড গুলি তুমি যে সালবিউটামল দিবে বা বিটা অ্যাগনিস্ট দিবে, ওদের ইফিকেসি বাড়াবে, কিন্তু নিজে সরাসরি ব্রঙ্কোডাইলেশন করবে না। আর এক্সাজারবেশন যে হয় ওটার ফ্রিকোয়েন্সিটাকে কমাবে। Potentiate the effect of beta receptor agonist, মানে সিনার্জিস্টিক ইফেক্ট হিসেবে বিটা ব্লকারের সাথে দেওয়া হয়, বিটা অ্যাগনিস্টের সাথে দেওয়া হয় সরি। তাহলে এটা হলো রোল অফ গ্লুকোকর্টিকয়েড ইন ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা।
কি কি আছে ইনহেল রুটে আমরা দেই? বেক্লোমিথাসন, বুডিসোনাইড, ফ্লুটিকাসন, মমিটাসন আর ট্রায়ামসিনোলোল। এই 5টা নাম মনে রাখবে। এটা এমসিকিউ তে আসে, অস্পিতেও আসে, রিটেনে আসে আর ভাইভাতেও জানতে চায়। অল পারপাস কোশ্চেন এটা। nolol as antihypertensive and anti-anginal drug। এই অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে একটা পয়েন্ট তোমরা প্রায় ভুলে যাও, যে এটা শুধু কার্ডিওভাস্কুলার, হার্ট আর ভেসেলে না, এটা কিডনির উপর কাজ করেও ব্লাড প্রেশার কমায়। কার্ডিওভাস্কুলার হার্টের উপর কাজ করে কিভাবে? ব্লাড প্রেশার কমায়, হার্ট রেট কমাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমাবে, কার্ডিয়াক আউটপুট কমাবে, আলটিমেটলি ব্লাড প্রেশার কমবে। আর কিডনির উপর কাজ করে কিভাবে ব্লাড প্রেশার কমাবে? কিডনির যে সেল আছে, জাক্সটা গ্লোমেরুলার সেল, ওখানে বিটা 1 রিসেপ্টর থাকে। এই বিটা 1 রিসেপ্টরটা যদি আমি ব্লক করে দেই তাহলে কি হবে? রেনিন সিক্রেশন কমবে, অ্যাঞ্জিওটেনসিন 2 প্রোডাকশন কমবে। আমরা জানি যে অ্যাঞ্জিওটেনসিন 2 হলো একটা পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, নরএপিনেফ্রিনের চেয়েও 40 টাইমস মোর পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর। তাহলে কি হবে? যখন এই ভেসোকনস্ট্রিক্টিং ইফেক্টটা থাকবে না, ভেসো ডাইলেশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, ব্লাড প্রেশার কমবে আলটিমেটলি। ঠিক আছে, শুধু কার্ডিওভাস্কুলার ইফেক্ট লিখলে হবে না, সাথে কিডনির উপর কাজ করে কিভাবে ব্লাড প্রেশার কমায় এই পয়েন্টটা তোমরা ভুলে যাও, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মনে রাখবে। আর কি করে? প্রিসিনাপটিক বিটা 2 রিসেপ্টরকে ব্লক করে, সিম্প্যাথেটিক আউটফ্লোটাকে কমায়। অ্যাঞ্জিনাতে কিভাবে কাজ করে? অ্যাঞ্জাইনাতে কি করবে? হার্ট রেট কমায়, ব্লাড প্রেশার কন্ট্রাক্টিলিটি কমানোর জন্য আলটিমেটলি মায়োকার্ডিয়াল অক্সিজেন রিকোয়ারমেন্টটা কমে যায়। অক্সিজেন রিকোয়ারমেন্ট কমলে কি হবে? যে অক্সিজেনটা সাপ্লাই আছে ওইটাই কাজ করবে, তার কারণে অ্যাঞ্জাইনাল পেইনটা হবে না। অ্যাঞ্জাইনা কেন হয়? যখন ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে একটা ইমব্যালেন্স হয়, অক্সিজেন ডিমান্ড আর অক্সিজেন সাপ্লাই এর মধ্যে। প্রোপানল কি করে? এই অক্সিজেন ডিমান্ডটাকে, রিকোয়ারমেন্টটাকে কমিয়ে দেয়। Compare oxytocin, prostaglandin and argometrin as uterine stimulants. অক্সিটোসিন কি করে, স্মল ডোজে কি করে আর হাই ডোজে কি করে? এই কোশ্চেনের অ্যান্সারটা না একটু সেম সেম, তো এই জন্য তোমরা একটু কনফিউজ হয়ে যাও। টার্মগুলি মনে রাখবে, টার্মগুলি ইম্পর্টেন্ট। ইন স্মল ডোজেস it increases both the frequency and the force of uterine contraction। মানে ইউটেরাইন কন্ট্রাকশনের ফোর্সটাও বেশি থাকবে, ফ্রিকোয়েন্সি মানে বারবার কন্ট্রাক্ট করবে। আর হাই ডোজে কি করবে? সাস্টেইন কন্ট্রাকশন করবে। আর আর্গোমেট্রিনটা কি করবে? স্মল ডোজে evoke rhythmic contraction and relaxation of uterus, আর হাই কনসেন্ট্রেশনে কি করবে? induce powerful and prolonged contraction। পাওয়ারফুল এন্ড প্রলংড এই টার্মগুলি মনে রাখবে। ঠিক আছে, তাহলে ওখানে ছিল হাই ডোজে সাস্টেইন কন্ট্রাকশন আর এখানে পাওয়ারফুল এন্ড প্রলংড কন্ট্রাকশন। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? uterine muscle is contracted by prostaglandin F2 alpha and low concentration of prostaglandin E2. They produce strong uterine contraction. তিনটাই uterine stimulant, prostaglandin I2 আর high concentration of prostaglandin E2 causes relaxation.
আর কি ছিল ওই প্রশ্নে? আর কিছু ছিল না, শুধু এই তিনটার কম্পারিজনটাই ছিল। সুন্দর করে চার্ট করে লিখবে। হাউ লোকাল অ্যানেস্থেটিক্স অ্যাক্ট, রাইট ডাউন দি অ্যাডভার্স ইফেক্ট অফ লোকাল অ্যানেস্থেটিক। খুব সহজ। লোকাল অ্যানেস্থেটিক্স এর মেইন মেকানিজমটা হলো যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করা, ব্লকেড অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তাহলে কি হয়? সোডিয়াম ঢুকতে পারে না ভিতরে, ডিপোলারাইজেশন হয় না, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় না। অ্যাডভার্স ইফেক্ট মেইনলি করে নিউরোটক্সিসিটি, কার্ডিওটক্সিসিটি আর নিউরাল ইনজুরি। এগুলির ভিতরে লিখবে নিউরোটক্সিসিটির মধ্যে কি আছে, টিংলিং, নামনেস। প্রশ্নটাই দেখো কত বড়, তাহলে অ্যান্সারটা কত বড় হবে? অ্যান্সার বেশি বড় হবে না, ছোট হবে। রাইট ডাউন দি ড্রাগস দ্যাট মে প্রডিউস পার্কিনসন্স ডিজিজ লাইক অ্যাডভার্স ইফেক্ট। পার্কিনসন ডিজিজে কি হয়? আমাদের ডোপামিন লেভেলটা কমে যায় বেসাল গ্যাংলিয়াতে। তাহলে আমি যদি এমন কোন ড্রাগ কোন ডিজিজের জন্য দেই যে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, তাহলে সেই সব ড্রাগগুলি কি করবে? পার্কিনসন ডিজিজ লাইক অ্যাডভার্স ইফেক্ট করবে। যেমন ধরো সাইকোসিসে কি হয়? আমরা জানি যে সাইকোসিসে ডোপামিন কনসেন্ট্রেশন বেড়ে যায়, এই জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেইন মেকানিজম থাকে ডোপামিন কমানো। যেমন ক্লোরপ্রোমাজিন কি করে? ডোপামিন অ্যান্টাগনিস্ট। তো আমি যদি ক্লোরপ্রোমাজিন দেই, ডোপামিন কমে যাবে, তখন পার্কিনসন ডিজিজ লাইক অ্যাডভার্স ইফেক্ট হবে। রিসারপিন, হ্যালোপেরিডল, হ্যালোপেরিডলও ডোপামিনকে ব্লক করে। মেটোক্লোপ্রোমাইড, এটাও ডোপামিন অ্যান্টাগনিস্ট। ক্লোরপ্রোমাজিন, এই চারটা ড্রাগ কি করবে? পার্কিনসন্স ডিজিজ লাইক অ্যাডভার্স ইফেক্ট করবে। তাহলে একটা পেশেন্ট এই ড্রাগগুলি খাচ্ছে, ধরো ক্লোরপ্রোমাজিন খাচ্ছে তার সাইকোসিসের জন্য বা সিজোফ্রেনিয়ার জন্য, ওর ডোপামিন কমে গেল কিন্তু আবার পার্কিনসন ডিজিজ ডেভেলপ করে গেল। তাহলে তুমি তাকে কি ড্রাগ দিবে? এখন যদি তাকে তুমি লেভেডোপা দাও, যেটা কিনা ডোপামিনের একটা প্রিকারসার, ডোপামিন লেভেলকে বাড়াবে, তখন কি হবে? তার আবার সাইকোসিসটাও বেড়ে যাবে। এই জন্য তখন তুমি লেভেডোপা দিতে পারবে না বা ডোপামিন অ্যাগনিস্ট দিতে পারবে না। এক্ষেত্রে তোমার থেরাপিউটিক অ্যাপ্রোচ হবে একটা অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ দেওয়া। কারণ আমরা জানি যে পার্কিনসন ডিজিজে কি হয়? ইমব্যালেন্স হয় ডোপামিন আর অ্যাসিটাইলকোলিনের। ডোপামিনটা কমে যাওয়ার জন্য অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। সো ওই অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য এখানে আমরা একটা অ্যান্টি মাস্কেরিনিক ড্রাগ দিব। কোন ড্রাগটা দিব? আমরা একটু আগে পড়েছি। কে বলবে? বলো। ড্রাগ ইনডিউস অ্যান্টি পার্কিনসন, ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমে কোন ড্রাগটা দেই আমরা? অ্যান্টি মাস্কেরিনিক, প্রোসাইক্লিডিন দেই অথবা বেঞ্চট্রোপিন দেই। বেনহেক্সল, বেঞ্চট্রোপিন অথবা প্রোসাইক্লিডিন, ব্রোমোহেক্সল। এটা দেই। দেখো বেঞ্চট্রোপিন আর প্রোসাইক্লিডিন, এটা অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ। তো ডোপামিন কমার কারণে যে অ্যাসিটাইলকোলিনের হাইপার অ্যাক্টিভিটি হলো, সেটাকে কমাবে বেঞ্চট্রোপিন আর প্রোসাইক্লিডিন। পারবে তো? এই প্রশ্নটা তোমরা অনেক সময় পরীক্ষায় ধরা হয়, তোমরা একটু কনফিউজ হয়ে যাও। যেসব ড্রাগ ডোপামিন কমাবে, ধরো ক্লোরপ্রোমাজিন দিচ্ছ সাইকোসিসের জন্য, ডোপামিন কমলো, সাইকোসিস ভালো হলো, কিন্তু পার্কিনসন লাইক অ্যাডভার্স ইফেক্ট হলো, তুমি তখন লেভেডোপা দিলে তো সাইকোসিস বেড়ে যাবে। এই জন্য তুমি এমন একটা ড্রাগ দিবে যেটা ওই অ্যাসিটাইলকোলিনের হাইপার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে রাখবে।
মেনশন হোয়াই দি আদার গ্রুপস অফ ড্রাগ মে বি ইনএফেক্টিভ ইন দিস কেস। তখন লিখবে যে লেভোডোপা দিলে ডোপামিন বাড়বে, তখন সাইকোসিস বেড়ে যাবে, তাই আমি আদার গ্রুপস এর ড্রাগ দিব না। এটা নভেম্বর 2019-এও এসেছে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। আচ্ছা, তোমাদের মনে ক্লাস আছে, তাহলে আজকে 14 নম্বর পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা 15 থেকে 24 পড়বো, আর সাথে মে 2018-এর 4টা প্রশ্ন বাকি আছে, ওই 4টা পড়বো। তোমরা প্লিজ 2017, 18, 19 মে, নভেম্বর এই 6টা প্রফের কোশ্চেন একদম পুরোপুরি A to Z ফলো করবে প্লিজ। ডিসেম্বরে তোমাদের পরীক্ষা, এই কাজটুকু অন্তত করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। কার কোনো